আওয়ামী লীগ আবার ব্যাক করেছে, এরকম একটি শিরোনামে তিনি এটি পোস্ট করেছেন। সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনা হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে মাহফুজ আনাম যে সেন্টেন্স গুলো ব্যবহার করেছেন, অর্থাৎ 24-এর অভ্যুত্থানের পর থেকে ইউনূস সরকারের ক্ষমতায়ন এবং পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ড। কিন্তু মাহফুজ আনাম এই সত্যি কথাগুলোর মধ্যে একটি কথা বলেননি, সেটি হচ্ছে তিনি নিজেও তো এই বর্তমান যে অবস্থা বা 24-এর গণ অভ্যুত্থানের পরে যে অরাজকতা বা যে ষড়যন্ত্রের ফলাফলের কারণে আজকে এই অবস্থা, সেটার তিনিও একটা পার্ট। সেই লাইনটা তিনি উল্লেখ করেননি। তিনি যদি বলতেন যে আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মাহফুজ আনামের মতো ছাত্র নামধারী 24-এর নেতৃত্ব দানকারী কতিপয় ব্যক্তি ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিল, তাহলে জিনিসটা পূর্ণতা পেত। আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল। আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটি ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বেই ঈমান আবার ফিরে এসেছে, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই শিরোনামে দেওয়া পোস্টে মাহফুজ আলম লিখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন ও হতাশ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপোতালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। সেই পোস্টে মাহফুজ আরও লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মুসলিমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাব কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। মাহফুজ আনামের এই ফেসবুক পোস্টে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বাস্তবতার এক মস্ত বড় বিস্ফোরণ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। 24-এর গণ অভ্যুত্থানের প্রধান কুশীলক হিসেবে পরিচিত, যাকে ইউনূস নিউ ইয়র্কে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন করিয়ে দিয়েছিলেন সেটা এখন একটা রহস্য। এমন একজন মানুষ তিনি, যিনি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বা তার পিএ হিসেবে বা সেক্রেটারি হিসেবে বা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং পুরো সময়টাই তিনি ছিলেন। এই 12 ইলেকশনের হয়তো 2 মাস আগে তিনি পদত্যাগ করেছিলেন। তাহলে তিনি জেনে বুঝেই এই সময়টা পার করেছেন, কোনো কথা তিনি বলেননি ওই সময়টায়। তাই এখন যখন তার মুখ থেকে এই ধরনের আত্মসমালোচনামূলক এবং কঠোর স্বীকারোক্তি আসে, তখন তা পুরো ব্যবস্থার ভিতরের কঙ্কালটাকে জনসমক্ষে নিয়ে আসে। এটা যেমন সত্যি, কিভাবে তিনি যে ক্ষমতার একটা অংশ হয়ে তারই আত্মসমালোচনা বা তারই দেওয়া যে সমালোচনা বা বাংলাদেশের পলিটিক্যাল যে ব্যর্থতা, সেটা যখন চিত্র ফুটে ওঠে, তখন সেও তারই একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, এটা প্রমাণিত হয়ে যায়, যদিও সে সেটা স্বীকার করছে না বা তারই ফেসবুকে তার নিজের কথা নাই। নিজের তৈরি ব্যবস্থার বিরুদ্ধে নিজেরই ইশতেহার দায়কার। মাহফুজ আলম যখন বলেন লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐক্যমত কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন হতাশ করা হলো, কিংবা যখন বলেন সরকার পলিটিক্যাল থেকে আমলা নির্ভর কিচেন ক্যাবিনেটের রূপ নিল, তখন তিনি আসলে নিজের সরকারের ব্যর্থতার বিরুদ্ধেই এক চরম চার্জশিট দাখিল করছেন। প্রশ্ন উঠতেই পারে, এই আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট যখন তৈরি হচ্ছিল, যখন ব্যবস্থা বিলোপের বদলে স্রেফ নামমাত্র সংস্কার কমিশন গঠন করে সময়ক্ষেপণ করা হচ্ছিল, তখন তিনি নিজে কি করছিলেন? তিনি তো তখন উপদেষ্টা হিসেবে ইউনূসের ঘরের ভেতরের মানুষ। ফলে সরকার যদি পলিটিক্যাল ক্যারেক্টার হারিয়ে আমলাদের পকেটে চলে গিয়ে থাকে, তবে সেই কিচেন ক্যাবিনেট বা নীতি নির্ধারণী ব্যর্থতার দায় কোনোভাবেই মাহফুজ আলম বা তার ছাত্র প্রতিনিধিরা এড়াতে পারেন না। ক্ষমতার অংশীদার হয়ে ক্ষমতার ব্যর্থতাকে স্রেফ তৃতীয় পক্ষের দোষ বলে চালিয়ে দেওয়াটা এক ধরনের রাজনৈতিক চাতুর্য, যা তাদের নিজেদের অদক্ষতা ও আপোসকামিতাকে প্রমাণ করে। 2. ডানপন্থার উত্থান ও সংস্কৃতির মেরুকরণ পোস্টে মাহফুজ আলম অত্যন্ত সাহসিকতার সাথে স্বীকার করেছেন যে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলা করার জন্য যেভাবে কাওয়ালি বা ইনকিলাব কালচারের মতো রিগ্রেসিভ পশ্চাৎপদ সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে,
তা আসলে প্রকারান্তরে এক উগ্র ডানপন্থার উত্থান ঘটিয়েছে। ২৪-এর আন্দোলনের মূল চেতনা ছিল একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সাম্যের বাংলাদেশ। কিন্তু ক্ষমতার সমীকরণে এসে যখন মাজার ভাঙা হলো, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দেওয়া হলো এবং হিন্দুদের ওপর নিপীড়নের সময় তথাকথিত মজলুম গণ চুপ থাকল, তখন এই উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার পেছনে সরকারের এক ধরনের নীরব সম্মতি বা আইনি নিষ্ক্রিয়তা ছিল। মাহফুজ আলম আজ যা দেখছেন তা কিন্তু একদিনে হয়নি। ক্ষমতার পিঠে সওয়ার হয়ে যারা এই উগ্র ডানপন্থীদের মাঠে নামিয়েছিলেন নিজেদের পজিশন ভারী করতে, আজ সেই ফ্রাঙ্কেনস্টাইন যখন তাদেরই গিলতে আসছে, তখন এই বিলাপ কেবলই এক রাজনৈতিক দেউলিয়াত্ম। ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানোর ট্র্যাজেডি মাহফুজ আলমের বক্তব্যের সবচেয়ে সংবেদনশীল অংশ হল ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো। ২৪-এর ছাত্র জনতার আন্দোলন ছিল ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে, তা কোনোভাবেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মহান চেতনার বিরুদ্ধে ছিল না। কিন্তু আন্দোলনের পর একদল অতি উৎসাহী এবং উগ্র গোষ্ঠী যেভাবে ইতিহাসকে অস্বীকার করতে চাইল, ১৯৭১ এর গৌরবকে ছোট করতে চাইল, তা দেশের একটি বিশাল অংশের মানুষকে ক্ষুব্ধ ও বিচ্ছিন্ন করেছে। এই যে রাজনৈতিক মেরুকরণ, যা ৭১ বনাম ২৪-এর এক কৃত্রিম যুদ্ধ তৈরি করল, এর সরাসরি সুবিধাভোগী হয়েছে সেই পুরনো ফ্যাসিবাদী শক্তি, লীগ। মাহফুজ আলমের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে তারা বুঝতে পেরেছেন ৭১কে মাইনাস করে ২৪কে টিকিয়ে রাখার চেষ্টাটা ছিল এক মস্ত বড় ঐতিহাসিক ভুল। কিচেন ক্যাবিনেটে জামাত বিএনপি লীগের যুব দালাল মাহফুজ আলম সরাসরি অভিযোগ তুলেছেন যে এই সরকারের কিচেন ক্যাবিনেটে বা ক্ষমতার অলিন্দে এমন সব মানুষ বসে আছেন যাদের কাছে জুলাই বিপ্লব মানে ছিল স্রেফ নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। এদের অনেকেই নাকি জামাত, বিএনপি বা লীগের ছদ্মবেশী দালাল। যদি এই তথ্য সত্যি হয়, তবে তা এই সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জার। কারণ যে তরুণরা রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছিল, তাদের পিঠে ছুরি মেরে যদি পুরনো সিন্ডিকেটে আবার ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে থাকে, তবে এই অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার দায় ইউনূস থেকে শুরু করে মাহফুজ আলম সবার ওপরেই সমানভাবে বর্তায়। সার কথা, মাহফুজ আলমের এই ফেসবুক পোস্টটি আসলে কোনো বাইরের মানুষের সমালোচনা নয়, এটি হলো ক্ষমতার ভেতরে থেকে এক চরম পরাজয় স্বীকারের দলিল। ২৪-এর মাস্টারমাইন্ডরা যে ক্ষমতা ও রাজনীতির জটিল দাবা খেলায় আমলাতন্ত্র, উগ্র ডানপন্থা এবং পুরনো রাজনৈতিক দলগুলোর সিন্ডিকেটের কাছে হেরে গেছেন, এই পোস্টটি তারই এক জলজ্যান্ত প্রমাণ। তারা আজ বুঝতে পারছেন যে পুরনো ব্যবস্থাকে পুরোপুরি না ভেঙে স্রেফ জোড়াতালি দিয়ে যে সরকার তারা চালিয়েছেন, তা আসলে ফ্যাসিবাদ বা লীগকে পেছনের দরজা দিয়ে আবার ব্যাক করার সুযোগ করে দিয়েছে। আর এই ঐতিহাসিক ভুলের দায় থেকে মাহফুজ আলম নিজেকে যতই নির্লিপ্ততা দেখানোর চেষ্টা করুন না কেন, ইতিহাসের আদালতে তিনি এবং তার সরকার কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মুসলিমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাব কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ